শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত থেকে আসামিদের খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ২রা ফেব্রুয়ারি তারিখের আদেশে দেওয়া অবরুদ্ধকৃত সম্পত্তি অবমুক্ত করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৪ ধারা অনুসারে মামলা প্রত্যাহার করে আসামিদের খালাস প্রদান সহ অবরুদ্ধ ও ক্রোধকৃত সম্পত্তি অবমুক্তির আবেদন করা হয়েছিল দুদকের পক্ষ থেকে। আজ থেকে হাইকোর্ট বিভাগের বিচারক কাজ শুরু হয়েছে। সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আগামী ১২ আগস্ট সোমবার সকাল 10:30 থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। এই বেঞ্চগুলোর মধ্যে 5টি দ্বৈত বেঞ্চ এবং 3টি একক বেঞ্চ। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল 7টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল 8:50 জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন তিনি। রোববার রাত 11:55 নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, তার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যে ও বানোয়াট। তিনি বিষয়টি শেখ হাসিনার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন। শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এই পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। আজ থেকে কাজে যোগদান করার কথাও জানান তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বিকেলে 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিত সহ দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রাজধানীর সড়কে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী, রামপুরা, মালিবাগ সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনে কাজ করছেন তারা। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানান ট্রাফিক সদস্যরা। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, রাজধানীতে সচল হচ্ছে ট্রাফিক পরিস্থিতি, তো কেমন চিত্র দেখছেন? তাবাসসুম, আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্রদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় 5ই আগস্ট। এবং সেই 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে, তারপর থেকে কিন্তু রাজধানীতে আপনার ট্রাফিক ব্যবস্থার একেবারে ভেঙে পড়েছিল এবং যেসব ট্রাফিক পুলিশরা রাজধানীতে বিভিন্ন সড়কে কর্মরত ছিল, তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছিল। যেহেতু জনতার একটা ঢল নেমেছিল, এরপর থেকে কিন্তু গতকাল পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ আমরা রাজধানীর সড়কে নামতে দেখিনি।
এই যে এই মাঝখানে যে কয়টি দিনগুলো, এই কয়টি দিন কিন্তু যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেই ছাত্রদের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং একটা সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনা হয়েছে ছাত্ররা যেভাবে ইয়ে করেছে। এবং কোনো গাড়ি, এই যে আপনি দেখতে পাচ্ছেন, কোনো গাড়ি উল্টো দিক দিকে যেতে দিচ্ছে না। এবং এই যে আমরা এই মুহূর্তেই দেখতেছি যে একটি মোটরসাইকেল উল্টো দিয়ে ঢুকেছে এবং সেখানে পুলিশ এবং ছাত্ররা সেখানে আটকে দিয়েছে। এই যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, ছাত্রদের যে ট্রাফিক ব্যবস্থাপনায় তারা যে ডেভেলপ এনেছে, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এবং সাধারণ জনগণ যেটি মনে করছে যে ট্রাফিক ব্যবস্থা যে একটা অভূতপূর্ব, তাদের কোনো প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ ছাড়াই তারা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে এবং যানজট কমিয়ে এনেছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। আজকে দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক পুলিশ আজকে থেকে মাঠে নেমেছে। এর সঙ্গে কিন্তু ছাত্ররাও ট্রাফিক পুলিশদেরকে সহযোগিতা করেছে। যেহেতু পরিপূর্ণভাবে সব জায়গায় ট্রাফিক পুলিশ নামতে পারেনি, তাই ছাত্ররা এখানে সহযোগিতা করছে যাতে করে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি না হয় এবং এখানে যেন সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে পারে। যে কজন ট্রাফিক পুলিশ রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে করে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে পারে এবং কোনো ধরনের যান চলাচলে বিঘ্ন না ঘটে। এর পাশাপাশি ছাত্রদের যে এই যে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ছাত্ররা কিন্তু এখানে ট্রাফিক পুলিশদেরকে সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতার ফলে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ট্রাফিক পুলিশের সংখ্যা যদি আরও ধীরে ধীরে বেড়ে যায় এবং ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যদি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে শহর থেকে যানজট নিরসন দূর করা কিছুটা সম্ভব হবে এবং যান চলাচলে যেসব বিঘ্ন সৃষ্টি হয় সেই বিঘ্ন দূর করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছে স্থানীয়রা। তাবাসসুম, রামপুরা থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ট্রাফিক সদস্যদের কাজে ফেরার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি তাবাসসুম, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই একেবারে মেঘাচ্ছন্ন আকাশ রংপুরে। এই মুহূর্তে কিন্তু রংপুরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু রংপুর জুড়ে কিন্তু যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু গত সপ্তাহ জুড়েই সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে রংপুর সহ ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু আমরা আসলে তাদের যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে দেখেছি, যাতে করে সাধারণ মানুষ পথ চলাচল করতে যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। তবে আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে রংপুরে কিন্তু আসলে ট্রাফিক পুলিশ তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন, পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে যুক্ত আছেন। কারণটা যে দেশ যেহেতু এখনো স্বাভাবিকে ফিরে আসেনি, এই কারণে কিন্তু সড়কে এবং বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন এবং সেখানে ট্রাফিক যে ব্যবস্থা সেটি কিন্তু তারা এখনো চালু রেখেছেন। তবে সব মিলে যদি বলি যে রংপুরে এখন পর্যন্ত যে আসলে যে যানবাহন চলাচল সেটি আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থা একেবারেই জোরদার করেছিল শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধরনের যেটি চেকপোস্ট বসানোর মতো যাদের হেলমেট নাই তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে সতর্ক করতে দেখেছি এবং যাদের গাড়ির কাগজপত্রের ভুলভাল ছিল তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে সতর্কতা করেছে। এবং আপনি জানেন যে আসলে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব কিন্তু তরুণরাই কাঁধে নিয়েছে এবং এই তরুণরাই কিন্তু আসলে পুরো রংপুরে আমরা দেখেছি যেহেতু এই কোটা সংস্কার অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে নিহত প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি কিন্তু রংপুরে। এই কারণে রংপুরের যে শিক্ষার্থীরা তারা কিন্তু একেবারে তাদের যে কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছে। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যত ধরনের কৌশল আছে তারা কিন্তু আসলে বেছে নিয়ে তারা কিন্তু মাঠে রয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বাজার মনিটরিং করছে যাতে করে সাধারণ মানুষ যেন বাজারে গিয়ে কোনোভাবে ভোগান্তিতে না পড়ে, তারাও কিন্তু সেভাবে আসলে কাজ করছেন। তবে এই মুহূর্তে যেহেতু রংপুরে আসলে বৃষ্টিপাত হচ্ছে এই কারণে সাধারণ মানুষের উপস্থিতি নগরীতে একেবারেই কম। এ কারণে কিন্তু আসলে ট্রাফিক ব্যবস্থা যেটি বলি যে গত কদিন ধরে যে শিক্ষার্থীরা যেভাবে ট্রাফিক ব্যবস্থা বজায় রেখেছিল তাতে করে যে যানজটের কিন্তু আসলে চিহ্নমাত্র ছিল না। তবে আগামীর বাংলাদেশ সবাই প্রত্যাশা করে যে যেখানে আসলে যানজট মুক্ত, একটি ক্ষুধা দারিদ্র মুক্ত এবং বিশেষ করে ঘুষ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়তে চায় কিন্তু তরুণরা। এই ছিল তাবাসসুম আমার কাছে রংপুর থেকে যে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রামের চাঁদাবাজি ও অতিরিক্ত বাজার মূল্যে রেখে মনিটরিং করে ক্যাব, ভোক্তা অধিকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় চালান কপিতে অসঙ্গতি ও পাইকারি ক্রেতাদের মেমো ও দেওয়ার সতর্ক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তারা। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সরকার পতন আন্দোলনের পর বাজারের পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রথম চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিকারের সাথে যৌথ অভিযানে নামল ক্যাব ও আন্দোলনরত শিক্ষার্থীরা। অভিযানে বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এই সময় তারা বলেন, অতীতের মতো দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা না করতে সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা থাকবে এখানে, ব্যবসায়ীদের সহযোগিতা, কারণ এখানে একটা বিশাল একটা কমিউনিটি এই সেবাটার সাথে তারা যুক্ত আছে। তো তাদের সহযোগিতা হলে আমাদের এটা সমাধান করা খুব সহজ। সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করা যাবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আজকে কোনো অভিযান নয়, আজকে মূলত আমরা সতর্ক বার্তা দেওয়ার জন্য মূলত ব্যবসায়ীদের কাছে এসেছি। তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি অতি মুনাফায় কোনো ধরনের পণ্য সামগ্রী না বিক্রি করতে। আমরা স্বাধীনতা এনেছি, এটা যেমন সত্য, একই সাথে আমরা যেহেতু কনজিউমার পক্ষ থেকে আমাদের এই ভোক্তা অধিকারের যে কাজটা এটা চলমান থাকবে। প্রত্যেকটা বাজারে যদি আমরা মোটামুটি মনিটরিং করতে থাকি, বলা যায় যে দুর্নীতিগ্রস্ত যেসব ব্যক্তিরা আছে কিছুটা পরিমাণ আমার মধ্যে হ্রাস হবে আমরা বিশ্বাস করি। অভিযানের বিষয়টিকে স্বাগত জানিয়ে বাজারের ব্যবসায়ী নেতারা বলছেন, নিয়মিত মনিটরিং হলে বাজারের পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসবে। ব্যবসায়ীকে যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মূল্য তালিকা প্রদর্শন করে ক্রেতা সাধারণ যাতে সহজেই কিনতে পারে মূল্য তালিকা দেখে, আমরা সেই ব্যবস্থা করে রেখেছি ইনশাআল্লাহ। রাস্তায় চাঁদাবাজি না থাকায় সবজি সহ সবকিছুর দাম আগের তুলনায় কমেছে বলছেন পাইকারি ও খুচরা ক্রেতা বিক্রেতারা। আগে তো কাঁকরোল বেচছে 100 টাকা, 90 টাকা, 95 টাকা এরকম বেচছে, আজকে একটু কমই দেখা যাচ্ছে। আগে তো আপনার বাংলা কত বিক্রি করছি 30 টাকা, যেমন আজকে বিক্রি করতেছি 17-18 টাকা। আমদানি খরচ কত, সরকারের রাজস্ব কত, এটা সরকার নির্ধারণ করে দিতে পারে দামটা। এক জায়গার ধরলে 100 টাকা 200 টাকা নিচে ছাড়বে না। এভাবে আমরা 2000 থেকে আস্তে আস্তে নতুন বীজ পর্যন্ত 3-4 জনকে টাকা দিতে হতো। মনে করে একটা ট্রাক আসলে আগে তো 500 টাকা 1000 টাকা এক্সট্রা খরচ হতো, এখন তো এটা খরচটা নাই, সেজন্য এখন কমে গেছে। দীর্ঘদিন আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে বাজার সবসময় অস্থিতিশীল ছিল বলছেন ক্যাব নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা আইনকে তোয়াক্কা করে নাই, যে যার মতো করে সিন্ডিকেট করা, কারসাজি করা। সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, সরকারি কর্তৃপক্ষ, ওরা দেখেও নীরব ছিলেন, সেই কারণে তারা এগুলো করতে পেরেছে। আমরা এখন আমাদের আবেদন থাকবে যে আইনের প্রয়োগ, যথাযথ আইনের প্রয়োগ। চট্টগ্রাম নগরীর সমস্ত বাজারগুলোতে দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার ও ক্যাবের নেতৃবৃন্দরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সারা দেশে চলছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংস্কারের কাজ। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা কারাগার সংস্কার ও জেলা সুপারের প্রত্যাহার চেয়ে আন্দোলন করেছে কারারক্ষীরা। বৈষম্যমূলক আচরণসহ জেলার ও জেল সুপারের জুলুম অত্যাচার থেকে মুক্তি চেয়ে 11 দফা দাবি পেশ করেছে কারারক্ষীরা। সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফের পাঠানো তথ্য ও চিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। সাম্প্রতিককালে কারাগারকে টার্গেট করে চালানো তাণ্ডব, আসামি ছিনতাই এবং প্রাণনাশের শঙ্কায় উদ্বিগ্ন সুনামগঞ্জের কারারক্ষী এবং কর্মচারীরা। সেই সাথে সুনামগঞ্জ জেলা কারাগারে জেলার এবং জেল সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অত্যাচার এবং বৈষম্যমূলক আচরণের শিকার নিম্ন বেতনভোগী কর্মচারীরা। আর তাই জেলা কারাগার সংস্কারের পাশাপাশি জেলার এবং জেল সুপারের প্রত্যাহারের দাবি ভুক্তভোগীদের। সব কারারক্ষীর কথায় কথায় রিপোর্ট করে, বিভাগীয় মামলা করে, সাসপেন্ড করে, তা এটা নিয়ে প্রতিবাদ। মানে ওর সিরিয়াল না 80,000 টাকা দেওয়ার কারণে ও কিন্তু বাইরে এখন ক্যান্টিন চালাইতে আছে। এই লোকই আমাদের সুপার স্যারের কার্যকলাপ। প্রতিবন্ধী বাচ্চা, আপনারা বুঝেন, এই বাচ্চাটা আজকে 5 বছর বয়স আমার বাচ্চা। আমি বারবার চাই আমাকে সিলেট বদলি দেন, পুরাতন জেলে আমার বাচ্চার চিকিৎসা করাইব। ডিআইজি অফিস হাবিব কই একটা আছে, সে আমার কাছ থেকে 30,000 টাকা নিছে, এখন পর্যন্ত আমার বদলি করে না। ছুটি চাইছিলাম 15 দিনের অর্জিত ছুটি, কিন্তু আমাকে অর্জিত ছুটি দেয় নাই। কোনো বাথরুম নাই, গোসলখানা নাই, এটা তো মানুষ থাকার কোনো পরিবেশই নাই। জেলা কারাগারের নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে অসুস্থতার কথা জানিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি জেলার এবং জেল সুপার। কারারক্ষীদের করা অভিযোগের বিষয়ে নোট নেওয়া হয়েছে এবং সেগুলোর সত্যতা যাচাইপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। অভিযোগগুলো আমরা নোট নিয়েছি, এখন সেগুলো সত্যতা বা সঠিকতা যাচাই বাছাই করে আমরা আমাদের পর্যায়ে ব্যবস্থা নিব। কিন্তু আমি অলরেডি বলেছি, সবার আগে প্রায়োরিটি হচ্ছে সুনামগঞ্জ কারাগারের নিরাপত্তা।
জেলা কারাগারের নিরাপত্তা, সেটা কিন্তু আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে, সবার সার্বিক দায়িত্ব। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। আগামী বছর যারা পবিত্র হজ পালন করতে ইচ্ছুক তাদের জন্য হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে আজ। হজে গমন ইচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাক নিবন্ধনের ভাউচার মূল্যে সরকারি ও বেসরকারি উভয়ের মাধ্যমে হজে গমন ইচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। আগামী বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে যেতে পারবেন। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে চালু হচ্ছে ট্রেন চলাচল। গতকাল বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, আজ থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু করলেও আগামীকাল মঙ্গলবার থেকে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর সকল ট্রেন চলাচল শুরু হবে। টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। পৌর শহরে ঢাকা-টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় পুলিশ না থাকার কারণে ধনবাড়ির সরকারি কলেজ, আনন্দমোহন কলেজ ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। রাস্তায় হেলমেট ছাড়া চালক সহ সকল পথচারীকে সড়ক পথে চলাচলে সচেতন করতে শিক্ষার্থীরা নিরলসভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ফরিদপুর শহরে বিভিন্ন সড়ক সহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিজয়ের পর ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেয়ালে গ্রাফিতি ও মোছার কার্যক্রম চালাচ্ছেন তারা। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা দেওয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছে তারা। রং নিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তুলছে তারা। তারা চায় এই লেখনীর মাধ্যমে তরুণ সমাজ উদ্বুদ্ধ হোক। নানা প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দেওয়ালে যেখানে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা, তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে তুলেছে কোটা আন্দোলনের স্লোগান সহ দেশের বিভিন্ন চিত্র। এদিকে শহরে পুলিশ না থাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। নাটোরের সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অস্থিতিশীল হওয়ার পর স্বাভাবিক জীবনযাত্রা আনার লক্ষ্যে সড়কে কাজ করছে শিক্ষার্থী ও বিএনসিসির দল। এই কার্যক্রম পরিচালনায় অংশ নিচ্ছে 25 জন শিক্ষার্থী। সিংড়া বাসস্ট্যান্ড ও মাদ্রাসা মোড়ে সড়কে শৃঙ্খলা আনতে কাজ করছে তারা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করেন সিংড়া উপজেলা ইসলামী ছাত্র শিবির। দিনাজপুরের পার্বতীপুরে বিনামূল্যে বিতরণের বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহের সময় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। জানা গেছে, চলতি বছর উপজেলার 168টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের একটি প্রজেক্টর ও একটি করে সাউন্ড স্পিকার সরবরাহের সময় সরকারি শিক্ষা অফিসার হাশেম আলীর নির্দেশে প্রতিটি স্কুল থেকে 200 করে টাকা তোলেন কয়েকজন শিক্ষক। এক প্রকার বাধ্য হয়ে ঘুষের টাকা দিয়ে মালামাল সংগ্রহ করেন আগত শিক্ষকরা। তবে টাকা নেওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত সহকারী শিক্ষা অফিসার হাশেম আলী। এদিকে বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। মালামাল নেওয়ার জন্য হাসিম স্যারের নেতৃত্বে 200 টাকা নেওয়া হচ্ছে। আমি 160 টাকা দিচ্ছি, সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি। আপনার অফিস থেকে বলছে টাকা নেওয়ার কথা? অবশ্যই সব অফিসে ডিসিশন আছে।
দিনাজপুরের রামসাগর এলাকায় অটো বাইক ছিনতাই করার সময় গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। রোববার গণপিটুনিতে আহত ছিনতাইকারীদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, রামসাগর এলাকায় ওই 2 ছিনতাইকারী অটো চালককে মারধর করে অটো নিয়ে পালাবার চেষ্টা করলে অটো চালকের চিৎকারে স্থানীয় লোকজন তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত 2 ছিনতাইকারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার টালকি ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নোয়াখালীতে প্রায় 100 বছরের পুরনো চলাচলের রাস্তা কেটে বন্ধের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে শিশু ও নারীসহ 3 জনকে আহত করার অভিযোগ উঠেছে। দুপুরে জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরফাটা ইউনিয়ন ডাক্তার বেরানের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের জেলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারকে বিষয়টি নিশ্চিত করলে তিনি জানান, অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের সাথে শিক্ষকগণ আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থী সহ শিক্ষকরা তার পদত্যাগ দাবি করে বক্তব্য প্রদান করেন। বরিশালের মুলাদি থানা পরিদর্শন ও থানায় কর্মরত পুলিশের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী। লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা থানা পরিদর্শন করেন। এ সময় লেবুখালী ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জ ডিআইজি ইলিয়াস শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন, হিজলা মুলাদি সার্কেল বাইজিৎ হোসেন, মুলাদি থানা অফিসার ইনচার্জ জাকারিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্রছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের লোকজনদের সাথে বিশেষ আইন শৃঙ্খলা সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হায়দার। আশুলিয়ায় ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় পতাকা বন্ধন কর্মসূচি হয়েছে। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি করেন শ্রমিকরা। এ সময় নিহত গার্মেন্টস শ্রমিকদের ক্ষতিপূরণ ও হত্যাকাণ্ডের বিচার সহ 9 দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরা হয়। এ সময় ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন ও সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে শিবালয় থানা বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবালয় 4 নম্বর লঞ্চঘাট যাত্রী ছাউনিতে শিবালয় থানা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবালয় থানা বিএনপির সভাপতি রহমতুল্লাহ লাবলু ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির সহ আরও অনেকে। খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়। নগরীর শিববাড়ি মোড়ে হিন্দু সম্প্রদায়রা
এ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালিত হয়েছে খুলনার 9টি উপজেলায়। সংখ্যালঘু অধিকার সংরক্ষণ খুলনার আয়োজনে বিভিন্ন থানা, ওয়ার্ড ও এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে সমবেত হয়। পরে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা। খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার কুণ্ড, খুলনা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। মহানগরে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময় হিন্দু জাগরণ মঞ্চের নেতারা অবিলম্বে এ নির্যাতন বন্ধের জোর দাবি জানান। 8 দফা দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতনী শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার জয়পুরহাট সম্মিলিত সংগ্রামী সনাতন শিক্ষার্থী ও জনতা মঞ্চের ব্যানারে প্রায় 4000 ছাত্র ও জনতা নারী পুরুষ 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগী চেয়ে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, সাতক্ষীরার মানুষের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। আইন শৃঙ্খলা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে থানাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। রোববার সাতক্ষীরা জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বরিশালের রাজপথে নেমেছে হিন্দু সম্প্রদায়। নগরীর অম্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানুলাল দে এর সভাপতিত্বে জেলা পূজা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুণ্ড সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও নারী পুরুষরা উপস্থিত ছিলেন। পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। জয় কালীবাড়ি মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে ট্রাফিক মোড়ে শহীদ চত্বরে জড়ো হয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্ররে সভাপতিত্ব আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক আশোসী কুমার বসাক, কার্যনির্বাহী সদস্য ডক্টর ঐশী ঘোষ ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জ্যোতিষ সহ স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয়, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান রাত জেগে পাহারা দিচ্ছেন ও পাড়া মহল্লায় পথসভা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। মনিরামপুর উপজেলার হাজিরহাট বাজার মোড় সহ উপজেলার হিন্দু এলাকায় জামায়াত ইসলামের আয়োজনে এই পথসভার জামায়াতের উপজেলা থানা আমির লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সুরা সদস্য অ্যাড গাজী এনামুল হক। সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সনাতনী নাগরিক ও ছাত্র জনতার আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকায় শহীদ হৃদয় তরুয়া চত্বরে মানববন্ধনে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের কাছে 8 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়পুর বড় মসজিদের সম্মুখ থেকে রায়পুর উপজেলা ও পৌরসভা জামায়াতের ইসলামীর উদ্যোগে আয়োজিত মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সায়েদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া। কুষ্টিয়ার কুমারখালীতে এশিওর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি বিএনপি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। ঢাকা থেকে কুমারখালীতে পৌঁছে শেখ সাদি পান্টি ও বাঘুলাট ইউনিয়নের ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ শেষে গ্রামের বাড়ি সদরপুর পৌঁছালে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজুমদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত বাবুল, কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান সহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ি উপজেলা বিএনপির আয়োজনে ধনবাড়ি বাসস্ট্যান্ড চত্বরে বিকেলে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, ধনবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ ছাত্রদল যুবদলের সকল নেতৃবৃন্দ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।